ভিডিওতে আমি তুলে ধরব যে আইপিওগুলো মার্কেটে লিস্টিং হতে যাচ্ছে। ডিসেম্বরে একটি আইপিওর মেলা চলছে, যেখানে প্রচুর আইপিও কিন্তু মার্কেটে লিস্টিং কিছু হয়ে গেল, আবার আগামীতে কিছু লিস্টিং হবে। এবার যারা আমরা সাধারণ রিটেলাররা তারা কনফিউজড, কোন আইপিওতে আমরা অ্যাপ্লিকেশন করব, কোনটিতে আমি অ্যাপ্লিকেশন করব লং টার্মের জন্য এবং কোনটিতে আমি অ্যাপ্লিকেশন করব লিস্টিং গেইনের জন্য। এই ব্যাপারগুলো সবার মাথায় কিন্তু ঘুরছে। এবার যেটা হয়, আমরা যারা রিটেলার থেকে ছোট রিটেলার, তাদের হাতে হয়তো সবসময় টাকা পয়সা থাকে না। সব আইপিওতে হয়তো অ্যাপ্লিকেশন করা হয়ে ওঠে না, এবং যেটুকু টাকা আছে সেটুকু দিয়ে আমি বেস্ট কোন আইপিওটি যেটাতে আমি অ্যাপ্লিকেশন করতে পারি সেগুলো নিয়েই আমি আমার অ্যানালিসিস এখানে তুলে ধরবো, এবং যে বিভিন্ন যে আইপিওগুলো আগামীতে লিস্টিং হতে যাচ্ছে সেই আইপিওগুলো নিয়ে একটু আলোচনা করব, এবং এদের মধ্যে থেকে আমি একটা র্যাঙ্কিং করব বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর বেস করে। এখানে সাধারণত আমি 5টা প্যারামিটার আপনাদের সামনে তুলে ধরবো। এই 5টা প্যারামিটারের উপর বেস করে আমি কিন্তু র্যাঙ্কিং করব, এবং শেষে আমি একটি কনক্লুশন দেবো। তবে সবার আগে বলে রাখি যে এটি আমার অ্যানালিসিস, এবং এটা আপনাদের ক্ষেত্রে অন্যরকমও হতে পারে। সবার ক্ষেত্রেই নিজের রিস্ক এবং নিজের অ্যানালিসিস থাকে, এবং সেটা কিন্তু আপনারা করে নেবেন। তবু আমি আমার অ্যানালিসিসটা আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই, সেটাই এখানে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। একটু ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং ভিডিওটিকে শেয়ার করবেন, এবং যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাদেরকে বলবো একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আসা যাক, যে 5টি প্যারামিটারের কথা আমি বললাম সেই 5টি প্যারামিটার নিয়ে এদের উপর কীরকমভাবে আলোচনা করব, সেই 5টি প্যারামিটার আমি এখানে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম যে জিনিসটা আমরা দেখব, যে আইপিওটি এখন লিস্টিং হতে যাচ্ছে তার জিএমপি অর্থাৎ গ্রে মার্কেট প্রাইস, যেটা কোনো লিগ্যাল কোনো গুরুত্ব নেই, কিন্তু এটা কিন্তু জানতে হবে। তারপর দ্বিতীয়ত দেখব অ্যাঙ্কার লিস্ট, কারণ কি কোন অ্যাঙ্কার লিস্টের মধ্যে কাদের নাম আছে, কোন এফআইআই ডিআইআই মধ্যে যেমন হচ্ছে মিউচুয়াল ফান্ড হাউস বা স্মল কোনো ইনভেস্টার আছে কিনা সেগুলো কিন্তু দেখে নেব, কারণ কি অ্যাঙ্কার লিস্ট দেখে অনেকটাই বোঝা যায় যে এই কোম্পানিটার গুরুত্ব কতটা রয়েছে। তারপর এই কোম্পানিগুলো কোন সেক্টরে কাজ করে, দেখা গেল একটি ফিউচারিস্টিক সেক্টরে কাজ করে বা এমন একটি সেক্টর যেটা এভারগ্রিন, সেরকম একটা সেক্টরে এই কোম্পানিটি কাজ করে, সেই জায়গায় দাঁড়িয়ে সেই কোম্পানিটার কিন্তু একটা ইম্পর্টেন্স থেকে যায়। তারপরে ফিনান্সিয়াল, কারণ কি এটি কোম্পানির ফিনান্সিয়াল খুবই গুরুত্বপূর্ণ। কোনো কোম্পানি দেখা গেল লস মেকিং, কোনো কোম্পানি দেখা গেল প্রফিট এবং সেলস রেভিনিউ এদের প্রত্যেক বছর বা কোয়ার্টার সুন্দর পারফর্ম করে যাচ্ছে, মানে প্রফিট গ্রোথ এবং যে রেভিনিউ গ্রোথ সেটা আছে, এবং কোম্পানির মধ্যে কোনো ডেপ্ট আছে কিনা বা কী ধরনের ডেপ্ট আছে সেগুলো কিন্তু একটু দেখে নিতে হবে। তারপরে আমরা দেখব কোম্পানির ভ্যালুয়েশন অবশ্যই দেখা ভালো, কারণ কি আপনি বাজারে যদি যান কোনো জিনিসের দাম 100 টাকা, নিশ্চয়ই আপনার কাছে যদি কেউ 110 টাকা নিয়ে বসে তখন কিন্তু আপনি বুঝবেন যে আপনার এটার ভ্যালু ছিল 100 টাকা, আপনি পে করেছেন 110 টাকা, তার মানে আপনি ঠকে গেছেন। এবার যদি সেই জায়গায় কোনো জিনিসের দাম 100 টাকা হয়, আপনি যদি 90 টাকায় পেয়ে যান, তাহলে কিন্তু নিজেকে আনন্দিত বোধ করবেন এবং সেটা আপনার ভালোই লাগবে। আবার এমনও হয় যে আপনি 100 টাকা জিনিসটা 100 টাকা পেয়েছেন, সেটাতেও আপনি খুশি হতে পারেন। তার মানে যে কোনো জিনিসের ভ্যালুয়েশন প্রাইস দুটো যেন সেম থাকে। আপনি একটা প্রাইসে কিনলেন অথচ তার ভ্যালুয়েশন দেখা গেল হয়তো অনেকটা কম, সেই জায়গায় গিয়ে আপনার ঠকে যাওয়ার ব্যাপারটা থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিগুলোর কিন্তু ভ্যালুয়েশনগুলো একটু দেখে আমরা নিতে পারি এই ভিডিওর মাধ্যমে। তারপর সর্বশেষে আমি একটি কনক্লুশন বা 6 নম্বরে যেটা আমি রাখতে যাচ্ছি সেটা হচ্ছে কনক্লুশনের মধ্যেও আমি অন্যান্য বিষয়গুলো যেগুলো আমি তুলনা করব সেগুলোকে একটা জিনিস আকারে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। এরপর আসা যাক প্রথম যে প্যারামিটারটা, সেটা হচ্ছে জিএমপি। এই জিএমপি অনুসারে আপনাদের সামনে আমি লিস্টটি তুলে ধরলাম। বিভিন্ন যে আইপিওগুলো আছে, এখানে 8টি আইপিওর লিস্ট আমি এখানে তুলে ধরেছি। প্রথম যে জিএমপি অনুসারে যেটি প্রথম স্থানে আছে সেটি হচ্ছে মমতা মেশিনারি লিমিটেড, যার এখনো পর্যন্ত দেখা যাচ্ছে প্রায় 102% মতো জিএমপি। তারপরে রয়েছে ড্যাম, যার হচ্ছে হলো 56%। তারপরে রয়েছে সেনোরেস, যার হলো 48%। তারপরে আছে ট্রান্সরেল, যার আছে 43%। তারপরে আছে সান্থান টেক্সটাইল 17% মতো। এরপরে রয়েছে ভেন্টিভ, যার রয়েছে 8.8% মতো। তারপরে আছে কনকর্ড, এখানে আছে 8% মতো। আর কারারো, এর হচ্ছে কোনো ধরনের জিএমপি এখনো পর্যন্ত দেখাচ্ছে না, এর কোনো সেরকম গ্রে মার্কেটে ডিমান্ড কিন্তু দেখতে পাচ্ছি না আমরা। এইভাবে আপনাদের সামনে আমি তুলে ধরলাম জিএমপি অনুসারে র্যাঙ্কিং। এখানে আমি লিস্টটা স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিলাম। এরপর যে বিষয়টি থাকে সেটি হচ্ছে অ্যাঙ্কার লিস্ট। অ্যাঙ্কার লিস্ট অনুসারে আমি এখন র্যাঙ্কিংটা করে আপনাদের দেখাবো। এক করে আমি একটু আপনাদেরকে একটু বলি। প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ড্যাম। এদের যে টোটাল এটা আছে, আপনার অ্যাঙ্কার লিস্ট আছে। অ্যাঙ্কার ইনভেস্টরের অ্যামাউন্টটা হচ্ছে 251 কোটির মতো। এর কিন্তু এফআইআই এবং ডিআইআই মোটামুটি ভালো কিন্তু আছে এবং ডিসেন্ট টাইপের বলা চলে। একে যদি 10 এর মধ্যে আপনি নাম্বার দিতে যান, একে দিতে হয় 7.5 থেকে 8 এর মতো। এরপরে যে মমতা, যেটা অল্প পরিমাণে যেটা আইপিওর যে অ্যামাউন্টটা আছে এটা কিন্তু খুবই কম, 180-79 কোটি এরকম কিছু একটা আছে। তার মধ্যে কিন্তু অ্যাঙ্কার লিস্টের থেকে বা অ্যাঙ্কার ইনভেস্টর থেকে 53 কোটি টাকার মতো, যেখানে কিন্তু সেরকম কোনো বড় ইনভেস্টর এফআই বা ডিআই সেরকম নেই। স্মল ছোট ডিআইআই মানে নরমাল ইনভেস্টররা এর মধ্যে ইনভেস্ট করেছে। তারপর হলো ট্রান্সরেল যে আইপিওটি আছে, তার হলো অ্যাঙ্কার ইনভেস্টমেন্ট হলো আপনার 246 কোটি, যেখানে ডিআইআই খুব ভালো আছে, কিন্তু এফআইআই মোটামুটি টাইপের, 10 এর মধ্যে একে 6 দেওয়া যায়। তারপরে যেটি আছে স্যানথাম টেক্সটাইলস, এর ক্ষেত্রে স্যানথাম টেক্সটাইলসে দেখা যাচ্ছে যে প্রায় 165 কোটি টাকা হলো অ্যাঙ্কার ইনভেস্টমেন্ট আছে, যেখানে ডিআইআই খুব ভালো আছে, এফআইও মোটামুটি আছে, একে 10 এর মধ্যে 7 র্যাঙ্ক দেওয়া যায় বা 7 নম্বর দেওয়া যায়। কনকর 150 কোটি টাকা হলো অ্যাঙ্কার ইনভেস্টমেন্ট, যেখানে ডিআইআই এফআই মোটামুটি ভালো, খুব ভালো
ভালো নয়, মোটামুটি আছে। একে 10 এর মধ্যে 6.5 মার্কস দেওয়া যায়। এরপর হচ্ছে ভেন্টিভ, এর কিন্তু এফআইআই খুব সুন্দর আছে। ডিআই সেরকম না হলে এফআইআই কিন্তু খুব সুন্দর। এর হলো প্রায় অ্যাঙ্কার ইনভেস্টমেন্টের পরিমাণটাও আছে 720 কোটি টাকার মতো। এরপরে একে যার নাম্বার দেওয়া যায় সেটা 10 এর মধ্যে 7 ভেন্টিভকে। এরপরে আছে সেনোরেস, 261 কোটি টাকা অ্যাঙ্কার ইনভেস্টমেন্ট, যার হলো আছে মোটামুটি এফআই বাই সেরকম বড় নাম না হলেও মোটামুটি আছে। একে নাম্বার দেওয়া যায় 6.5 থেকে 7 এর মতো। আর ক্যারারো, এরও এফআই ইনভেস্টমেন্ট ভালো আছে, ডিআইও ঠিকঠাক আছে। এর হচ্ছে 10 এর মধ্যে 7 দেওয়া যায়। এই হলো ব্যাপার। এইবার আমি টোটালটা আলাদা, আলাদা করে বললাম প্রত্যেকটা আইপিও নিয়ে। এবার যদি এদের র‍্যাংকিং করি তাহলে এরকম দাঁড়ায় যে ড্যাম হচ্ছে 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে ক্যারারো এবং 3 নম্বরে হচ্ছে ভেন্টিভ, 4 নম্বরে সান্থান, 5 নম্বরে হচ্ছে সেনোরেস এবং 6 নম্বরে হচ্ছে ট্রান্সরেল, 7 এ হচ্ছে কনকর্ড, 8 এ হচ্ছে মমতা। এবার তার মানে অ্যাঙ্কার লিস্ট অনুসারে এখানে লিস্টটা আপনি যা পেলেন তাতে ১ম এ কিন্তু থাকছে ড্যাম এবং সবার শেষে কিন্তু থাকছে হলো মমতা। এবার যেহেতু মমতা এই আইপিওটি অল্প পরিমাণে যেটা মার্কেট থেকে তুলছে তারা টাকা, সেটা কিন্তু খুবই কম। সেজন্য এখানে সেরকম অ্যাঙ্কার লিস্টের থাকারও কথা নয়, বড় ইনভেস্টর থাকারও কথা নয়, কারণ অল্প টাকা। যাই হোক, মোটামুটি আপনাদের সামনে লিস্টটা আমি করে ধরলাম। অ্যাঙ্কার লিস্ট অনুসারে একটা র্যাঙ্কিং আপনাদের এই স্ক্রিনে আমি দেখিয়ে দিলাম। আপনারা একটু নিজেদের অ্যানালিসিস করে নেবেন। এরপর যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হলো সেক্টর। আইপিওগুলো বিভিন্ন সেক্টরের। তো ১ম যে কোম্পানিটি আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ড্যাম ক্যাপিটাল যেটি আছে। এটা হলো শেয়ার মার্কেটের সাথে যুক্ত এবং বিভিন্ন যে আইপিওগুলো আসে এর থ্রুতেও আসে এবং এটা পুরনো কোম্পানি। এর কিন্তু মানে এভারগ্রিন সেক্টর, যেটা শেয়ার মার্কেট যতদিন থাকবে এই কোম্পানিটা আশা করা যায় ততদিন থাকবে। সুতরাং এই সেক্টরটি কিন্তু একটা এভারগ্রিন সেক্টর। দ্বিতীয় যে কোম্পানিটি আছে সেটি হলো মমতা। এটা হলো প্যাকেজের কাজ করে। এখন তো আধুনিক যুগে বিভিন্ন রকমের প্যাকেজিং যে প্রোডাক্ট বিক্রি হয় বাজারে, তার কিন্তু মেশিনারিজ গুলো এরা তৈরি করে এবং এদের গ্লোবালি কিন্তু এদের সেলস এবং প্রেজেন্স কিন্তু রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এরও সেক্টরটি ঠিকঠাকই আছে। এরপরে আছে ট্রান্সরেল, যেটা কনস্ট্রাকশন, স্পেশালি এরা হলো ইলেকট্রিক্যাল যে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনে এই কাজগুলো করে, এরা কনস্ট্রাকশন করে এবং এদের কিন্তু গ্লোবালি কিন্তু এদের প্রেজেন্স রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই সেক্টরটিও একটি ভালো সেক্টর, কিন্তু এখানে কম্পিটিশন কিন্তু হাই। সেটা একটু আপনারা একটু অ্যানালিসিস করে দেখে নেবেন। এবার কোম্পানি যদি ভালো পারফর্ম করে আশা করি শেয়ারের প্রাইসও অ্যাপ্রিসিয়েশন আগের ভবিষ্যতে হতে পারে। এরপর আছে কনকর্ড। এটা কিন্তু একটি স্পেশাল সেক্টরে কাজ করে, সেটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট। এদের একটি টেকনোলজি আছে যেটা হলো জিরো লিকুইড ডিসচার্জ, অর্থাৎ এরা যে ওয়েস্ট ওয়াটারটাকে ট্রিট করে, যেটাকে পিউরিফাই করে, সেখান থেকে কিন্তু কোনো ধরনের লিকুইড ডিসচার্জ বের হয় না, যেটা পরিবেশকে দূষণ করে। এরা সবকিছু যেটা করে সেটাকে সলিডিফাই করে সেটাকে আলাদা করে তারা কিন্তু বিক্রি করে। এই কোম্পানিটায় কিন্তু একটু অন্য রকমের ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের যে বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানিগুলো বা ট্রিটমেন্ট যে প্ল্যান্ট তৈরি করে, বিভিন্ন বিভিন্ন কোম্পানি কিন্তু অলরেডি মার্কেটে লিস্টেড আছে। সেই জায়গা থেকে হয়তো ভবিষ্যতে একটা কম্পিটিশন ফেস হতে পারে। তবুও এই কোম্পানিটি একটি ভালো সেক্টরেই কাজ কিন্তু করে আসছে। এরপরে আছে যেটা সেটা হলো সেনোরেস। এবার এটা হলো এই বিভিন্ন মেডিসিন কোম্পানিকে, এরা কিন্তু মেডিসিন সাপ্লাই দেয়, তৈরি করে। এই কোম্পানিটাও এর সেক্টরটি খুব একটি খারাপ নয়, কিন্তু কম্পিটিশন এর ক্ষেত্রেও আছে। তারপরে সান্থান, এরা হচ্ছে ওই ইয়ার্ন বা সুতো যে তৈরি করে সেই ধরনের কাজগুলো করে। এই সেক্টরটি তে অলরেডি কিছু কোম্পানি আছে যেগুলো এস্টাবলিশড মার্কেটে, সেই জায়গায় দাঁড়িয়ে এর কম্পিটিশন এক্সট্রিম লেভেলের কিন্তু হতে যাচ্ছে। কারণ বিভিন্ন কোম্পানি কিন্তু এই সেক্টরে অলরেডি এস্টাবলিশড কোম্পানি আছে এবং ভালো, ভালো কোম্পানি কিন্তু আছে। এই ক্যারারো, এই হলো অটো পার্টস, বিভিন্ন যে ট্রাক, বিভিন্ন যে বাসেস বা বিভিন্ন যে অটোগুলো আছে তার কিন্তু পার্টস এরা তৈরি করে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা জানেন অটো ইন্ডাস্ট্রিতে অনেক কোম্পানি আছে, তার মধ্যে এটা একটি, সেরকমই নেই। আর লাস্ট যে সেক্টরে কাজ করে ভেন্টিভ, সেটি হচ্ছিল হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করে। এই সেক্টরটিকে আমি সেরকমভাবে দেখছি না আগামীতে এর কোনো গ্রো হবে কিনা, কারণ কি এইরকম কোম্পানি এর আগেও মার্কেটে এসছে যারা কিন্তু স্ট্রাগল করেছে এবং ভালো পারফর্ম করেনি, এবং এই সেক্টরের এই কোম্পানিটার ভ্যালুয়েশনও ঠিকঠাক আমার কাছে কিন্তু মনে হয়নি। যাই হোক, সেটা পরবর্তীতে আমরা আসবো যখন ফিনান্সিয়াল ব্যাপারগুলো দেখবো। তো এটি হলো সবার লাস্টে আমি জন্য রেখেছি। তো এই সেক্টর অনুসারে র্যাঙ্কিং যদি আমি করি তার লিস্টটা কিন্তু স্ক্রিনে আমি অলরেডি দিয়ে দিয়েছি। সেখানে দেখতে পাবেন প্রথম দিকে কিন্তু আছে ড্যাম, দ্বিতীয়তে মমতা, তৃতীয়তে হলো ট্রান্সরেল, চতুর্থে কনকর্ড এবং সবার শেষে কিন্তু রয়েছে হোটেল ইন্ডাস্ট্রি যে সেক্টরের যে কোম্পানিটি, সেটি হচ্ছে ভেন্টিভ। তারপর যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা যে থিমের উপরে বা যে প্যারামিটারের উপরে আমি কথা বলবো সেটা হলো ফিনান্সিয়াল ব্যাপার-স্যাপারগুলো। এখানে ফিনান্সিয়াল ব্যাপার-স্যাপার দেখতে গেলে পরে এখানে যদি আমি এটা তুল্যমূল্য বিচার করি, বিভিন্ন জিনিসগুলো যেমন প্রফিট গ্রোথ এবং সেলস গ্রোথ, এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে কিন্তু দেখতে হবে এবং কোন কোম্পানির কী ধরনের ডেপ্ট আছে। এখানে যদি আমি পুরো চিত্রটা তুলে ধরি অনেকটা টাইম লেগে যাবে। তবে আমি এখানে র্যাঙ্কিং করে কিছু, কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই, আপনারা একটু নিজেরাও অ্যানালিসিস করে দেখতে পারেন। প্রথমে আমরা কোম্পানিগুলো ধরে, ধরে একটু ডিসকাস করে নিয়ে পরে আমরা র্যাঙ্কিংটা দেখে নিচ্ছি। ট্রান্সরেল, এর রেভিনিউ প্রফিট গ্রোথ ভালো আছে, কিন্তু এর মধ্যে ডেপ্ট কিছুটা রয়েছে, তবে ঠিকঠাকই আছে আমার মনে হচ্ছে। তারপরে আমরা দেখব ড্যাম ক্যাপিটাল, অলমোস্ট ডেপ্ট ফ্রি কোম্পানি, প্রফিট গ্রোথ এবং সেলস গ্রোথ আছে। ফিনান্সিয়াল ইয়ার 23 তে হালকা একটু ডিপ দেখা গিয়েছিল রেভিনিউ এবং প্রফিট গ্রোথে, বাকি কিন্তু এর ঠিকঠাকই আছে, কারণ কি এর প্রফিট গ্রোথ, রেভিনিউ গ্রোথ কিন্তু ভালো রকমের দেখা গেছে। এরপরে মমতা মেশিনারিজ, এর কিন্তু ভালো কোম্পানি, যতগুলো কোম্পানি এখানে আছে আমার এর ফিনান্সিয়াল সবথেকে ভালো লাগছে। এর কিন্তু প্রফিট মার্জিন আছে প্রায় 15% এর মতো, রেভিনিউ প্রফিটে প্রচুর ভালো গ্রোথ আছে ইয়ার আফটার ইয়ারে। অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি। এরপরে আসা যাক সনাতন টেক্সটাইলস, যেটি ক্ষেত্রে রেভিনিউ এবং প্রফিট গ্রোথ কিন্তু ডাউন আছে এবং কোম্পানির হালকা ডেপ্টও রয়েছে।
রেভিনিউ এবং প্রফিট গ্রোথ যেহেতু নিচের দিকে, তাহলে কিন্তু এর মধ্যে কিছুটা নেগেটিভ আমরা পেলাম। কনকরের ক্ষেত্রে রেভিনিউ প্রফিট গ্রোথ আছে এবং কিছু কিন্তু ডেপ্টও কিন্তু এর রয়েছে। ভেন্টিভ, যার লস মেকিং কোম্পানি, তার উপর দিয়ে আবার ডেপ্ট আছে, এটা কিন্তু পুরো নেগেটিভ ফিনান্সিয়াল। এরপরে আছে সেনোরেস, যার কিন্তু রেভিনিউ প্রফিট গ্রোথ কিন্তু ভালো রকমের আছে, যেটা প্রায় 15 টাইমস, কিন্তু এর মধ্যে কিছুটা ডেপ্ট কিন্তু রয়ে গেছে, কিন্তু প্রফিট এবং রেভিনিউ গ্রোথ কিন্তু খুব সুন্দর আছে। ডেপ টু ইকুইটি রেশিও প্রায় 1 এর উপরে আছে, যদিও এরা আইপিও থেকে যে টাকা কিছুটা পাবে, কিছুটা ডেপ তারা ক্লিয়ার করবে। আশা রাখা যায় যে ডেপ যদি কিছুটা ক্লিয়ার করে, হয়তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা ডেপ রিডিউস হলে এদের কিন্তু ভবিষ্যতে আরওসিইটা বেড়ে যাবে এবং ডেপ টু ইকুইটি রেশিওটা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে আসা যাক ক্যারারো, যার রেভিনিউ প্রফিট গ্রোথ আছে কিন্তু মার্জিন কমে গেছে। এর উপরে কিন্তু ডেপ্ট কিন্তু রয়েছে। ফাইন্যান্সিয়ালসের উপর বেস করে যে র্যাঙ্কিংটা আমি করেছি সেটা স্ক্রিনে দিয়ে দিলাম। প্রথমে আছে মমতা এবং দ্বিতীয়তে হচ্ছে ড্যাম, তৃতীয় হচ্ছে সেনোরেস, তারপরে হলো ট্রান্সরেল, দেন হলো কনকর্ড, তারপর হচ্ছে হলো কারারো, 7 হলো সান্থাম, লাস্টে হলো ভেন্টিভ, যেটা লস মেকিং কোম্পানি। এরপর আমি ডিসকাশন করব ভ্যালুয়েশনের উপরে কোম্পানির লিস্টটা। এখানে ভ্যালুয়েশন অনুসারে প্রথমে যে কোম্পানি 5টা এখানে আমি স্ক্রিনে দেখাচ্ছি, যার মধ্যে রয়েছে মমতা, সান্থাম, ট্রান্সরেল, সেনোরেস, কনকর্ড। এই 5টি মোটামুটি ভ্যালুয়েশন অনুসারে ঠিকঠাক আছে। কারারো এবং ড্যাম অল্প বেশি, কিন্তু ভেন্টিভের কিন্তু হচ্ছিল পি একদম নেগেটিভ। সুতরাং এখানে যে লিস্টটি দিলাম, যে র্যাঙ্কিংটা দিলাম, সেটা কিন্তু ভ্যালুয়েশন অনুসারে দিলাম। প্রথমে কিন্তু আছে তাহলে আমরা পাচ্ছি মমতা এবং দ্বিতীয় কিন্তু সান্থান। এই যে ভ্যালুয়েশন অনুসারে লিস্টটা আমি দিলাম, সংক্ষেপে আমি চেষ্টা করলাম তুলে ধরার। কারণ কি, যদি এলাবোরেটলি বলতে যাই তাহলে অনেকটা টাইম লেগে যাবে। সেজন্য এখানে আমি সংক্ষেপে জিনিসটা আপনাদেরকে লিস্ট আকারে দিয়ে দিলাম। ওভারঅল আমরা 5টি প্যারামিটার উপর বিচার করে 5টি লিস্ট কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে একটা কনক্লুশনে আসা দরকার এবং কনক্লুশনটা আমি নিজস্ব কনক্লুশন আমি টানবো। আর আপনারা নিজেদের মতো করে স্টাডি করে আপনাদের রিস্ক অনুসারে আপনাদের অ্যানালিসিস করবেন। তারপর আপনারা আপনাদের ডিসিশনটা আপনারা নেবেন। আমি আমার কনক্লুশনটা টানার একটু চেষ্টা করছি। কনক্লুশনে আমাদের লিস্টিং এর অনুসারে একটি লিস্ট করা দরকার এবং লং টার্ম হোল্ডিং এর জন্য একটি লিস্ট করা দরকার। প্রথমে লো রিস্ক ফর লিস্টিং, সেরকম একটি লিস্ট আমরা করছি বা এখানে আমি তুলে ধরছি। সেটাতে প্রথমে আমি রেখেছি মমতা মেশিনারিকে, কারণ এর কিন্তু পিআর কোম্পানির সাথে যদি তুলনা করা যায় তাহলে ভ্যালুয়েশন এর কিন্তু ঠিকঠাক জায়গায় আছে এবং এর যে অন্যান্য যে প্রফিট গ্রোথ এবং রেভিনিউ গ্রোথ, এটা কিন্তু আমি ভালো রকম দেখতে পারলাম এবং মোটামুটি কোম্পানিটি ডেট ফ্রি আছে এবং অ্যাঙ্কার লিস্টও যেরকম দেখলাম, এমনি যেহেতু এটার হলো আইপিও যে অ্যামাউন্টটা সেটা কিন্তু অনেকটাই কম, সেজন্য হয়তো অ্যাঙ্কার লিস্টের মধ্যে সেরকম কোনো বড় নাম পেলাম না। তবুও কিন্তু এই কোম্পানিটিকে আমার ভালো লাগছে, সেজন্য আমি একে লিস্টিং গেন, যেহেতু জিএমপি এবং সাবস্ক্রিপশন এগুলো দেখেও বা ভ্যালুয়েশন এগুলো দেখতে হয়, সেগুলো দেখে লিস্টিং গেনের জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা মেশিনারিকে আমি 1 নম্বরে রাখছি। সেরকমভাবেই আমি একটা র্যাঙ্ক করেছি, বিভিন্ন রকম প্যারামিটারগুলোকে একভাবে চিন্তাভাবনা করে একরকম এক জায়গায় এনে চিন্তাভাবনা করে সেই জায়গায় যে লিস্টটি করেছি সেটা আমি এখানে আপনাদের সামনে তুলে ধরলাম। এর প্রথমটা নিয়ে আমি আলোচনা করলাম, ড্যামও সেরকম এবং ড্যামের মধ্যে কী ভালো আছে সেগুলো কিন্তু আপনাদের সামনে আমি এর আগে তুলে ধরলাম। হ্যাঁ, সেটার মধ্যে এফআইআই এবং ডিআই ডিসেন্ট আছে এবং এর যা ভ্যালুয়েশন একদম ঠিকঠাক আছে। সেই জায়গা থেকে ড্যামকে আমি 2য় নম্বরে রেখেছি। সেইভাবে 3য় নম্বরে আমি রেখেছি সেনোরেস, কারণ এর যে সেক্টরে কাজ করে, আপনার হচ্ছে এটা মেনলি কাজ করে মেডিসিনের যে ব্যাপার-স্যাপারগুলো আছে সেখানে এরা কাজ করে। সেই জায়গায় এর একটা ভালো প্রেজেন্স গ্লোবালিও রয়েছে। তারপরে যেটা রেখেছি সেটা হচ্ছে ট্রান্সরেল, কনস্ট্রাকশনের কাজগুলো করে, আগেই তুলে ধরলাম। তারপরে সান্থান আমি এখানে তুলে ধরেছি 5 নম্বরে, তারপরে 6 নম্বরে কনকর্ড, 7 নম্বরে ভেন্টিভ, 8 নম্বরে কারারো। এটা রাখার কারণও নিশ্চয়ই আপনারা জানেন। আর 7 নম্বরে ভেন্টিভ রাখারও কারণ আপনারা জানেন, কারণ এটি লস মেকিং কোম্পানি আর কারারোর কোনো এখনো জিএমপি আমরা কিন্তু সেরকম কিন্তু দেখতে পাচ্ছি না, ডিমান্ড যে রয়েছে মার্কেটে, সেই জন্যই কিন্তু এটাকে 8 নম্বরে রাখাই যায়। এবার আপনাদের রিস্ক, আপনাদের অ্যানালিসিস আপনারা করবেন। আমি জাস্ট এখানে লিস্টিং গেইনের উপর কীরকম লিস্টিং গেইনে কোনটাতে আপনারা বেশি লাভবান হতে পারেন সেই হিসাবে একটা র্যাঙ্ক আমি আমার মতো করে করেছি। এরপরে যে জিনিসটা করব সেটা লং টার্ম হোল্ডিংয়ের ক্ষেত্রে কোন কোম্পানিটাকে আমি প্রথমে রাখবো এবং কোন কোম্পানিটিকে দ্বিতীয়তে রাখবো, সেই যে র্যাঙ্কিংগুলো আমি সেটা আপনাদের সামনে একটু স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি। লো রিস্ক ফর লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আমরা যে লিস্টটি করেছি সেটির মধ্যে প্রথমে রেখেছি আমরা ড্যাম। এই ড্যাম যে সেক্টরে কাজ করে, শেয়ার মার্কেটের সেক্টরে কাজ করে, কারণ শেয়ার মার্কেট যতদিন থাকবে এই কোম্পানিও থাকবে। তাকে লং টার্মের জন্য আপনি হোল্ড করার জন্য আপনি চিন্তাভাবনা করতে পারেন, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ভাবতে পারেন। এবং দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সরেল। এর কিন্তু এই কনস্ট্রাকশন সেক্টরে কাজ করে, এর অর্ডার বুক রয়েছে এখনও 10,000 কোটি টাকার এবং এটির স্পেশালাইজ সেক্টরে কাজ করে। সেই জন্য কিন্তু আপনারা জানেন এটা, যে আমি একটু আগে বলেওছি যে ইলেকট্রিসিটি ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের যে কাজটি আছে সেটা কিন্তু এই কোম্পানিটা করে থাকে। সেটা কোম্পানিটির কিন্তু ভালো রকমের একটা সেক্টরে কিন্তু পাওয়ার সেক্টরে কিন্তু কাজ করে, সেটার গুরুত্ব কিন্তু রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এটাকে আমি রেখেছি 2 নম্বরে। এবং মমতা যে প্যাকেজিং ইন্ডাস্ট্রির যে প্যাকেটগুলো তৈরি হয়, তার যে মেশিন যেটা প্যাকেট তৈরি করে, যে মেশিনগুলো, সেই মেশিনগুলো এরা তৈরি করে, সার্ভিস দেয় এবং রিপেয়ারিংয়ের কাজ, সার্ভিসের কাজ এবং সেলসের কাজ সবকিছুই কিন্তু এরা করে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটাকে আমি 3 নম্বরে রেখেছি, মমতা মেশিনারিকে।
তারপরে আপনাদের আমি রেখেছি ৪ নম্বরে রেখেছি কনকর্ড, যেটা হলো ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের কাজ করে, যার ওই একটি স্পেশাল ক্রাইটেরিয়া আমি বললাম। এদের একটি জিরো লিকুইড ডিসচার্জ সেই টেকনোলজিটা এদের কাছে আছে। সেই জায়গা থেকে একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে কোম্পানিটিকে। সেটাকে রেখেছি আমি লং টার্মে যদি হোল্ড করে কেউ, তার জন্য আমি রেখেছি এটাকে ৪ নম্বরে। তারপরে রেখেছি সেনোরেস, যেটা হচ্ছে মেডিসিনের বিভিন্ন দেশে এদের কাজ হয় এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু এদের কাজ হয়। এই কোম্পানিটা বিভিন্ন কোম্পানির হয়ে কাজ করে, মানে বিভিন্ন কোম্পানিকে মেডিসিনাল প্রোডাক্ট সাপ্লাই দেয়, সেগুলো এরা তৈরি করে। তারপরে হচ্ছে হলো সান্থান, যেটা হলো ওই সুতোর কাজ করে। এই কোম্পানিটাকে রেখেছি আমি 6 নম্বরে। এটা হলো টেক্সটাইল ইন্ডাস্ট্রি কোম্পানি। তারপরে আছে হলো কারারো, যেটি হলো অটো পার্টস তৈরি করে, সেটাকে রেখেছি আমি 7 নম্বরে, এবং ভেন্টিভকে আমি রেখেছি 8 নম্বরে। কারণ কি এই ধরনের কোম্পানি প্রচুর আছে যারা কিন্তু সেরকম কোনো প্রফিট কিন্তু করতে পারছে না, হোটেল সেক্টরে কাজ করে। সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটিকে 8 নম্বর রেখেছি আমি। তবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে চিন্তাভাবনা করে করা দরকার। আপনারা আপনাদের রিস্ক এবং অ্যানালিসিস করে সিদ্ধান্ত নেবেন। এখানে আমি একটি জিনিস এক্সট্রা আপনাদের সামনে তুলে ধরবো, সেটা হচ্ছে অ্যালটমেন্টের চান্সেস কোন আইপিওতে কিরকম রয়েছে, সেই হিসাবে একটা র্যাঙ্কিং আমি করেছি। এখানে সবার প্রথমে যেটি অ্যালটমেন্টের চান্সেস, কারণ কি সাবস্ক্রিপশন কম, সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটি মোটামুটি কিছু ক্রাইটেরিয়ার উপর বেস করে একটা লিস্ট করেছি, সেটা আপনারা দেখতে পারেন। এখানে স্ক্রিনে দেওয়া হলো। 1 নম্বরে আছে ক্যারারো, 2য় নম্বরে আছে ড্যাম, ট্রান্সরেল হলো 3য় নম্বরে, 4র্থ নম্বরে ভেন্টিভ, 5-এ আছে স্যান্থান আর সানাথান, 6-এ আছে আপনার কনকর্ড, এবং 7-এ আছে সেনোরেস, এবং 8-এ আছে মমতা। এবার যত উপরের দিকে আছে যে আইপিওটির নাম, তার হলো অ্যালটমেন্ট পাওয়ার চান্সেস তত বেশি। সেইভাবে চিন্তাভাবনা করলে পরে মমতা যে মেশিনারিজ যে আইপিওটি আছে, এর কিন্তু পাওয়ার চান্সেস খুবই কম, কারণ সাবস্ক্রিপশন রেট হাই, সেই হিসেবে অ্যালটমেন্ট কিন্তু অনেকটা কম। তো যাই হোক, এখানে আমি এক্সট্রা এটা আপনাদের সামনে তুলে ধরলাম স্ক্রিনে। এবার যেটা বলার সেটা হচ্ছে, ভিডিওটি আজকে এখানেই শেষ করব, এবং আপনাদের যদি আমার এই ভিডিওতে কিছু ইনফরমেশন গ্যাদার করে থাকেন, যদি আপনাদের ভালো লাগে মনে হয়, তাহলে আমার ভিডিওটিকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন, তাদের উদ্দেশ্যে একটি অনুরোধ, চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।